বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, অবশেষে কেন্দ্রীয় বাজেট আজকে পাস হলো এবং এই কেন্দ্রীয় বাজেটে কোন কোন জিনিসের দাম বাড়লো, কোন কোন জিনিসের দাম কমলো এবং কোন জিনিসটা ঠিক সস্তা হয়ে গেল আম পাবলিকের জন্য, তা আজকের ভিডিওতে জানতে পারবেন। এবং যারা চাকরি করছেন ঠিক তাদের জন্য কোন কোন সুবিধা রয়েছে সেটাও জানতে পারবেন। মূলত কেন্দ্রীয় বাজেট পাস করলো আজকে, যেটা ইউনিয়ন বাজেট হিসেবে পাস হলো। বাজেটের অর্থমন্ত্রী ছিলেন নির্মলা সীতারামন, যেখানে একাধিক পণ্যের উপর আমদানি শুল্কের ছাড় ঘোষণা করেছেন তিনি। কোন কোন পণ্যে পুরোপুরি কর ছাড় দেওয়া হয়েছে তা আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব। প্রথমেই বলে থাকি, এখানে জিনিসপত্রের রেট যেটা বলা হয়েছে, কেন্দ্রীয় বাজেটে আমজনতার নজর সবচেয়ে বেশি থাকে যে বিষয়টি, সেটা হচ্ছে বিভিন্ন জিনিসপত্রের দামের উপর। কিসের দাম বাড়লো আর কিসের দাম কমলো সেটাই সবচেয়ে লক্ষণীয়। যেখানে জিনিসপত্রের দাম কমানো হয়েছে মূলত এই জিনিসগুলি: মোবাইল রিচার্জ থেকে শুরু করে ক্যান্সারের 3টি ওষুধের দাম কমানো হয়েছে, এক্স রে মেশিনের দাম কমানো হয়েছে, সোনা রূপা ও প্লাটিনাম 3টি জিনিসেরই কিন্তু দাম কমানো হয়েছে। এবং চর্মজাত পণ্যের দাম কমানো হয়েছে, 25টি খনিজ পদার্থের দাম কমানো হয়েছে। তাছাড়া বিভিন্ন রকম যারা বৈদ্যুতিক সামগ্রীর জিনিস ব্যবহার করেন সেই বৈদ্যুতিক জিনিসেরও দাম কমানো হয়েছে। তার পাশাপাশি সামুদ্রিক খাবার যারা খান তাদেরও কিন্তু এই জিনিসের দামটা কমানো হয়েছে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন ক্যান্সারের ওষুধ থেকে শুরু করে মোবাইল রিচার্জ থেকে শুরু করে সমস্ত জিনিসপত্রের দাম কমানো হয়েছে। আর দাম বাড়ালো যেসব জিনিসপত্রের, সেগুলি হলো প্লাস্টিক, পিভিসি ফ্লেক্স, অ্যামোনিয়াম নাইট্রেট, এইসব জিনিসের কিন্তু দাম বাড়লো। সোনার উপর গয়নার দাম কমানো এবারের বাজেটের উল্লেখযোগ্য চমক ছিল। বর্তমানে গয়নার বর্ধিত মূল্য মধ্যবিত্তকে সোনার উপায় বিনিয়োগ করা থেকে বিরত রাখছে, সেটাই আবার বদলানোর উদ্যোগ নিলেন নির্মলা। একই সঙ্গে মোবাইল চার্জ থেকে শুরু করে মোবাইল রিচার্জ, চার্জার, ইলেকট্রনিক সামগ্রিক জিনিসপত্রের দাম কমিয়ে দিয়েছেন। তাৎপর্যভাবে 3টি গুরুত্বপূর্ণ ক্যান্সারের ওষুধেরও দাম কমিয়ে দিয়েছেন। ফলে উপকৃত হবেন ক্যান্সারে আক্রান্ত রোগীরা। তবে এর আগেরবারের বাজেটে জরায়ু মুখের ক্যান্সারের জন্য দ্রুত দেশে ভ্যাকসিন চালু হবে। এবার সেই বিষয়ে কোনো বক্তব্য নেই কেন্দ্রীয় বাজেটে। এবং তার পাশাপাশি যাদের বার্ষিক আয় ছিল 3 লক্ষ টাকা, তাদের কিন্তু কোনো রকম আয়কর দিতে হবে না, অর্থাৎ আয়কর কিন্তু তাদের 0% রয়েছে। এবং বার্ষিক আয়ের সীমা 3 লক্ষের বেশি হলে কর কিন্তু আছে। এখানে দেখতে পাচ্ছেন বার্ষিক কর আয় যার 8 লক্ষ টাকা, তার কর ছিল 30,000 টাকা, কর করে দেওয়া হয়েছে 22,500 টাকা, অর্থাৎ সাশ্রয় করে দেওয়া হয়েছে 7,500 টাকা। এবং যার বার্ষিক আয় ছিল 10 লক্ষ টাকা বছরে ইনকাম করেন, তার কর 52,500 টাকা, সেখানে কর কমিয়ে দেওয়া হয়েছে 42,500 টাকা করা হয়েছে, অর্থাৎ সাশ্রয় করে দেওয়া হয়েছে 10,000 টাকা। যার কর 12 লক্ষ টাকা, যার আয় ইনকাম 12 লক্ষ টাকা, তার কর ছিল 82,500 টাকা, সেখানে কর হলো 68,500 টাকা, অর্থাৎ 13,750 টাকা কিন্তু সাশ্রয় হয়ে গেছে। এইভাবে 20 লক্ষ টাকা যার ইনকাম রয়েছে বার্ষিক বছরে ইনকাম, তার কর তাকে দিতে হতো 2,85,000, সেখানে কর হবে 2,67,000, অর্থাৎ 17,500 টাকা কিন্তু ছাড় বা সাশ্রয় রয়েছে। ইনকাম ট্যাক্সের বিশাল পরিবর্তন ঘটেছে আয়কর বিভাগে। আয়কর কাঠামোর হেরফের করা হলো, বাড়ানো হলো স্ট্যান্ডার্ড ডিডাকশন। এবার বাজেটে আয়কর সংক্রান্ত বিশাল কিন্তু পরিবর্তন দেখা দিল। তো আরও পরিবর্তন হচ্ছে, কেন্দ্র অর্থমন্ত্রী জানিয়েছেন যে পেনশনভোগী যারা অর্থাৎ পেনশন পায় সেক্ষেত্রেও ছাড়ের অঙ্কটা বাড়ানো হয়েছে। আগে পারিবারিক পেনশনের উপরে 15,000 টাকা ছাড় মিলত, এখন সেটা বাড়িয়ে 25,000 টাকা করে দেওয়া হয়েছে। অর্থাৎ যারা 15,000 টাকা ছাড় মিলত সেটা 25,000 টাকা ছাড় করে দেওয়া হয়েছে। পেনশনভোগীদের জন্য কোনো আয়কর দিতে হবে না বা ট্যাক্স। আয়কর কাঠামোর পরিবর্তন ক্ষেত্রে করলেও স্ট্যান্ডার্ড ডিডাকশনে শর্ট ক্যাপিটাল গেইনসের করের হার বাড়িয়ে 20% করা হয়েছে, যা আগে ছিল 15%। লং টার্ম ক্যাপিটাল গেইনসের ক্ষেত্রে ছিল 10%, সেটা বাড়িয়ে 12.5% করা হয়েছে।
নয়া আয়কর কাঠামোতে 3 লাখ টাকার আয়করে 0 টাকা কিন্তু কর দিতে হবে। আবার 3 থেকে 7 লাখ টাকার যদি কারো ইনকাম থাকে তাহলে তার কর দিতে হবে 5% হারে। আবার 7 থেকে 10 লাখ টাকা যদি তার কারো বছরে ইনকাম থাকে তার কর দিতে হবে 10% হারে। 10 থেকে 12 লাখ টাকার ইনকামে কর দিতে হবে 15% হারে। আবার 12 থেকে 15 লাখ টাকার ইনকামে কর দিতে হবে 20% মাত্র। আর 15 লাখের বেশি ইনকাম থাকলে বছরে 30% কিন্তু একটা কর দিতে হবে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন যারা নয়া আয়কর কাঠামো স্ট্যান্ডার্ড ডিডাকশন বেড়ে যাচ্ছে 75,000 টাকা, যা ছিল 50,000 টাকা। এবং আরও বলা হয়েছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ক্যাপিটাল গেইনস ট্যাক্সের সরলীকরণ করা হয়েছে। বিদেশি সংস্থা থেকে কর্পোরেট ট্যাক্সের হার 40% থেকে কমিয়ে 35% করার প্রস্তাব দিচ্ছে। সব ধরনের বিনিয়োগকারীদের জন্য এঞ্জেল ট্যাক্স তুলে দেওয়া হচ্ছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন মিউচুয়াল ফান্ডের উপর থেকে টিডিএস তুলে নেওয়া হচ্ছে। অর্থাৎ মিউচুয়াল যারা ফান্ড রয়েছে সেই মিউচুয়াল ফান্ডের উপর কিন্তু যে টিডিএস করটা বা ছিল সেই কর ব্যবস্থা তুলে নেওয়া হয়েছে। আগে টিডিএস ধার্য করা হতো 2%, সেটা তুলে নেওয়া হচ্ছে। অর্থাৎ কোনো টিডিএস দিতে হবে না। বেতনের সঙ্গে টিসিএস দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। কর প্রক্রিয়াকে আরও সরল করে তুলতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, সেই ধারা অব্যাহত রাখা হয়েছে। প্রচুর মানুষ নয়া কাঠামোয় এসেছেন। 1961 সালের আয়কর আইনের পর্যালোচনা করা হবে বলে জানিয়েছে সীতারামন। যারা বেকার কর্মসংস্থানের খোঁজাখুঁজি করছেন সেই কর্মসংস্থানের জন্য একাধিক ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ইন্টার্নশিপের সুযোগ থেকে শুরু করে সরাসরি টাকা পাঠানো, কর্মচারীদের সহায়তা প্রদান সহ একাধিক ঘোষণা করা হলো। আয়কর নিয়ে এরকম হাসি ফোটানো হবে করদাতাদের মুখে নিয়ে বেতনভোগী মানুষদের মধ্যে ব্যাপক প্রত্যাশা তৈরি হয়েছে। সর্বোচ্চ আয়করের হার কমানো, নয়া আয়কর কাঠামো গঠনের উপরে 50,000 টাকার বেশি করা হবে আশা রাখা হচ্ছে। 2.5 লাখ টাকা পর্যন্ত আয় হলে আয়করের হার হবে 0। ওকে, 5 লাখ টাকা পর্যন্ত আয় হলে আয়কর হবে 5% এবং 10 লাখ টাকার উপর হলে 20% এবং 10 লাখের উপর হলে আয়কর দিতে হবে কিন্তু 30%। এইরকম সিস্টেমে কিন্তু আয়কর ব্যবস্থাটা হবে। স্কিম চালু করার যে সিস্টেম রয়েছে ন্যাশনাল পেনশন স্কিম বা এনপিএসের ক্ষেত্রে সুবিধা দেওয়া হচ্ছে চাকরিজীবী বা স্টুডেন্টদের। পার্সোনাল ফিনান্স বিশেষজ্ঞদের মতে এনপিএস একগুচ্ছ পরিবর্তন অত্যন্ত প্রয়োজনীয় হয়ে উঠেছে। তাদের মতে প্রথমত আয়কর আইনের 80 সিসিটি 1B ধারার আওতায় বাড়তি আয়কর ছাড়ের সুবিধা প্রদান করা হোক। দ্বিতীয়ত এনপিএসের টাকা যখন তোলা হবে তখন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ বিভিন্ন সঞ্চয়ের প্রকল্পের মতো আয়কর ছাড়ের সুবিধা প্রদান করা হোক। অর্থাৎ এনপিএস ন্যাশনাল পেনশন স্কিমের যে টাকাটা কর হিসেবে নেওয়া হয় সেটা কিন্তু ছাড় দিতে হবে, কর নেওয়া যাবে না, এই সিস্টেমটার কথা বলা হয়েছে। এবং এই নয়া কাঠামো আয়করে পরিবর্তনে সংশ্লিষ্ট মহিলাদের আপাতত যে করদাতাদের বার্ষিক করযোগ্য আয় 15 লাখ টাকার বেশি তাদের 30% হবে সে আয়কর দিতে হবে এবং উচ্চ মধ্যবিত্তদের কিছুটা রেহাই দিতে পারে। 20 লাখ কিংবা 25 লাখ টাকার বেশি হলে 30% হারে কিন্তু দিতে হবে। পূর্ব ভারতের এই উন্নয়নে মূলত বাস্তবায়িত করা হয়েছে। অর্থমন্ত্রী সীতারামন এটা বাস্তবায়িত করেছেন। এর মধ্যে পড়েছে আমাদের পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ এবং একাধিক নতুন প্রকল্পের ঘোষণা করা হয়েছে পূর্বোদয় প্রকল্পের অধীনে। প্রায় 21,400 কোটি টাকা খরচ হয়েছে এবং অর্থমন্ত্রী পাশাপাশি ঘোষণা করেছেন যে নতুন এয়ারপোর্ট, ক্রীড়া পরিকাঠামো তৈরির জন্য বিহারে এবং বন্যায় বিহারকে বিশেষ আর্থিক সহযোগিতা দেওয়ার কথাও ঘোষণা করেছেন এই বাজেটে নির্মলা জানান বন্যা মোকাবিলার জন্য রাজ্যকে প্রায় 11,500 কোটি টাকা দেবে সরকার। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার পূর্বাঞ্চলের উন্নয়নের জন্য একটা শিল্প বা করিডর নির্মাণে সহায়তা করবে। বিহারকে একটা শিল্পকেন্দ্র হিসেবে বিকশিত করা হবে। কলকাতা অমৃতসরে করিডোরের উপরে গয়ার সেই শিল্পকেন্দ্র গড়ে তোলা হবে।
বিশ্ব পর্যটন গন্তব্য হিসেবে উন্নীত করার জন্য অর্থমন্ত্রী একটা পর্যটন করিডর তৈরির প্রকল্প উন্মোচন করবেন এবং বিশ্বব্যাপী সেটা পবিত্র স্থান হিসেবে উল্লেখ করা হবে, যেখানে বারাণসী, কাশী বিশ্বনাথ মন্দির করিডরের আদালতে তৈরি করা হবে। এবং এখানে বলা হয়েছে যে রাজগীর জৈন মন্দির সাইটের জন্য বিশেষ তহবিল সরবরাহ করা হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, যেখানে অর্থমন্ত্রী তার বাজেট ঘোষণা করলেন। তো আজকে ভিডিও কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিও যদি ভালো লাগে ভিডিও তো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।